সিদ্ধার্থ নীলকণ্ঠ একজন মেধাবী পাবলিক প্রসিকিউটর। তার ছিল সফল ক্যারিয়ার, ভালোবাসার স্ত্রী, সম্মান, সবকিছু। কিন্তু হঠাৎ একদিন সবকিছু ভেঙে পড়ে। সিদ্ধার্থের ওয়াইফ সীতা নিখোঁজ হয়ে যায়। কোথাও কোনো চিহ্ন নেই। ভালোবাসার স্ত্রীকে হারিয়ে সিদ্ধার্থ যখন দুঃখ এবং হতাশার মধ্যে ভেঙে পড়েছে, ঠিক তখনই সে এক নৃশংস খুনের প্রাইম সাসপেক্ট হয়ে দাঁড়ায়। কিন্তু সিদ্ধার্থ কি খুন করেছে, নাকি সে কোনো মাস্টার মাইন্ডের শিকার? তবে সত্যকে সামনে আনতে গিয়ে তার তদন্তে এমন কিছু উঠে আসে যা সবার কলিজা কাঁপিয়ে দিতে পারে। প্রতিটি ক্লুই যেন গা ছমছমে রহস্যে ভরা। এমন এক থ্রিলার যা আপনার চিন্তাকেও হার মানাবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি ওকা পাথাকাম প্রকারামের কথা। সাল 2014, বিশাখাপট্টনম সেশন কোর্ট। একটি কেসের শুনানি চলছে। ইনি চিন্নাবাবু, কেসের ডিফেন্স লয়ার, আর ইনি হচ্ছেন পাবলিক প্রসিকিউটর সিদ্ধার্থ নীলকণ্ঠ। সিদ্ধার্থের কেসের প্রতি কোনো মনোযোগী নেই। চুলদারি বড় বড়, চোখ দুটো পুরো লাল টকটকে, দেখেই মনে হচ্ছে নেশাগ্রস্ত। বারবার সিদ্ধার্থকে ডাকলেও সিদ্ধার্থ কোনো জবাব না দেয়। একসময় চিন্নাবাবু কোর্টকে বলছিল সে তো নেশাগ্রস্ত, আর তার মতো একজন পাবলিক প্রসিকিউটরের দায়িত্বে থাকা মোটেও শোভা পায় না। আর এই বিষয় নিয়েই সিদ্ধার্থ চিন্নাবাবুর উপর উত্তেজিত হয়ে তাকে মারতে যায়, আর কোর্টের মধ্যে এমন আচরণ করায় সিদ্ধার্থকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। সিদ্ধার্থের মতো একজন পাবলিক প্রসিকিউটর, যে একসময় ছিল সবার আস্থার জায়গা, আজ কেন তার এই অবস্থা? অবশ্য এর পিছে একটা কারণ আছে, আর সেটা আমি ধীরে ধীরে জানাবো। তবে আগে চলুন সিদ্ধার্থের সম্পর্কে জেনে আসি। সিদ্ধার্থের বাবা মাও লয়ার ছিল, তবে তারা এখন বেঁচে নেই। একমাত্র ছোট বোন শ্রুতিকে ডাক্তারি পড়াচ্ছে। আজ সিদ্ধার্থের একটি কেসের শুনানি। অটো শঙ্কর নামে এক গুন্ডা তার লোকজন নিয়ে একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে করেছে। অবশ্য পুলিশ ইন্সপেক্টর আর চিন্নাবাবু দুজন মিলে ওই ব্যক্তির থেকে ঘুষ খেয়ে তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু সিদ্ধার্থের সাবমিট করা সকল এভিডেন্স আর সিদ্ধার্থের আই উইটনেসের দ্বারা প্রমাণ হয়ে যায় শঙ্করই অপরাধটি করেছে। তাই কোর্ট শঙ্করের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর এর জন্য শঙ্কর যাওয়ার সময় সিদ্ধার্থকে বলে যায়, আমি এটা মনে রাখবো, একদিন না একদিন আমি এর শোধ তুলব। তবে ওই দিন শুধু শঙ্করই হেরে যায়নি, চিন্নাবাবু আর পুলিশ অফিসারও সিদ্ধার্থের কাছে হেরেছিল। এরপর সিদ্ধার্থ একটি ল্যান্ডের বিষয়ে কথা বলতে এক বয়স্ক দম্পতির সাথে দেখা করে, আর সেখানেই সিদ্ধার্থ সীতা নামে একটি মেয়েকে দেখতে পায়। প্রথম দেখাতেই সিদ্ধার্থ সীতার প্রেমে পড়ে যায়। সীতা ছিল আর্কিওলজি ডিপার্টমেন্টের। সিদ্ধার্থ রোজই কোনো না কোনো বাহানা নিয়ে সীতার সাথে দেখা করত, আর এভাবে আস্তে আস্তে সীতা সিদ্ধার্থকে ভালোবেসে দুজন বিয়েও করে। এখান থেকে সিন চলে যায় প্রেজেন্টে। সিদ্ধার্থকে দেখা যায় একটি পাবে এসেছে, আর এখানে আমরা দিব্যা নামে একটি মেয়েকেও দেখতে পাই। সিদ্ধার্থ এসেই দিব্যার সাথে দেখা করে, আর দিব্যা সিদ্ধার্থকে নিয়ে কিছু ড্রাগস দেয়। এমনকি তারা একসাথে বসে ড্রাগসগুলো নিয়ে অনেকক্ষণ সময় কাটায়। আর এরপর রাত 11:30 সিদ্ধার্থ দিব্যাকে হোস্টেল রোডের মোড়ে নামিয়ে দিয়ে যায়। সিদ্ধার্থ চলে যাওয়ার আগে দিব্যা সিদ্ধার্থের সাথে একটি সেলফিও তোলে। এরপর সিদ্ধার্থ চলে যায়, আর দিব্যাও হেঁটে হেঁটে তার হোস্টেলের দিকে যাচ্ছিল। ঠিক তখনই দেখা যায় কেউ একজন দিব্যাকে ফলো করছে। দিব্যা বুঝতে পারছিল তাকে কেউ ফলো করছে, আর এরপরই দিব্যা পিছে তাকিয়ে লোকটিকে দেখে যখনই মুচকি হাসে, সাথে সাথে ওই ব্যক্তিটি একটি রড দিয়ে দিব্যার মাথা আঘাত করে। আর পরবর্তী দিন সকাল হতেই শহর থেকে বেশ দূরে একটি পাথর ভাঙার সাইটের মধ্যে দিব্যার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ আসে। ইনি হচ্ছেন এসিপি কবিতা। কবিতা দিব্যার বডির কাছে গিয়ে দেখে পুরো বডিতে রক্ত মেখে আছে। দিব্যার ডান হাতে কেটে সি বানানো হয়েছে, আর মুখের মধ্যে একটি পাথরের টুকরো। ফরেন্সিকের সদস্যরা সকল এভিডেন্স কালেক্ট করতে শুরু করে। কবিতাও আশেপাশে ভালো করে লক্ষ্য করে দেখছে আর কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। এর মধ্যে এসিপি রঘুনাথ আসে। এই রঘুনাথ মূলত কবিতার সিনিয়র, আর সে একটু পাবলিসিটি বেশি পছন্দ করে। আর তার বিষয়ে আরেকটি কথা বলে রাখি, সে মূলত স্পোর্টস কোঠায় এসিপি হয়েছে। আর এসিপি যেহেতু হয়ে গেছে, তাই যতটা সম্মান পাওয়ার কথা তার থেকে বেশি সে এক্সপেক্ট করে। মানে জোর করে হলেও সম্মান নিতে হবে। আর যতটা এক্সপিরিয়েন্স তার আছে তার থেকে বেশি ওভার রিয়াক্ট করে। আর এজন্য কবিতাকেও তার কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। রঘুনাথ আসা মাত্রই কবিতা রঘুনাথকে জানায় যে এখানে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, কিলার খুব চতুরতার সাথে খুনটি করেছে। এখান থেকে সিন চলে যায় পুলিশ হেডকোয়ার্টারে। ডিজিপি সবাইকে নিয়ে মিটিংয়ে বসেছে। ইদানিং শহরে ক্রাইম রেট খুব বেড়ে গেছে, আর এর মধ্যেই এমন একটা নৃশংস হত্যা। এই জন্য ডিজিপি নির্দেশ দেয় যত দ্রুত সম্ভব এই কেসটি সমাধান করতে হবে, খুনিকে ধরতে হবে। কবিতাও ডিজিপিকে বোঝানোর চেষ্টা করছিল যে ফরেন্সিক রিপোর্ট আসা মাত্রই তারা তাদের তদন্ত শুরু করতে পারবে।
আর এর মধ্যে রঘুনাথ রিজভিকে খুশি করার জন্য বলে ওঠে যে কোনো সমস্যা সে হ্যান্ডেল করতে পারবে, তবে কতটুকু পারবে সামনে আপনারা দেখতে পাবেন। অন্যদিকে সিদ্ধার্থকে দেখা যায় জোসেফ নামে এক লোকের কাছে এসেছে। এই জোসেফ মূলত একজন আর্টিস্ট, সে বিভিন্ন মূর্তি বানানোর কাজ করে। এখানে জোসেফের কথায় আমরা এটাও জানতে পারি সিদ্ধার্থের মনের মধ্যে যে কষ্ট, সেই কষ্টটা ভুলে থাকার জন্য জোসেফ সিদ্ধার্থকে একটি ড্রাগ দিয়েছিল। কিন্তু সিদ্ধার্থ এখন হরহামেশাই সেই ড্রাগ নিচ্ছে, আর এটা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু সিদ্ধার্থ আর এসব কথা কান দিচ্ছে না। সিদ্ধার্থ মূলত জোসেফের কাছে একটি কৃষ্ণমূর্তি বানাতে দিয়েছিল, সেটাই নিতে এসেছে। আর জোসেফ আগে থেকে সেটা বানিয়ে রেখেছে, তাই সিদ্ধার্থ ওই কৃষ্ণমূর্তিটি নিয়ে সোজা বাড়িতে চলে যায়। অন্যদিকে দিব্যার পোস্টমর্টম করা হয়ে গেছে, তাই কবিতা এবং রঘুনাথ পোস্টমর্টমকারী ডক্টরের সাথে কথা বলছে। ডক্টর জানায় ভিকটিমকে কমপক্ষে 14 থেকে 15 ঘন্টার মধ্যে বারজন করা হয়েছে, এমনকি তাকে টর্চার করার জন্য তার গোপনাঙ্গের মধ্যে বোল্ট ঢুকিয়ে রেখেছিল। রঘুনাথ জানতে চায় বডিতে কোনো সিমেন্ট স্যাম্পল পাওয়া গেছে। ডক্টর জানায় পাওয়া গেছে, টেস্ট করে আমরা জানতে পেরেছি এবি নেগেটিভ। আর দিব্যাকে যে অবস্থায় পাওয়া গেছে সব কিছু মিলে ডক্টরের ধারণা এটা কোনো সাইকোপ্যাথের কাজ হবে। সিন চলে যায় সিদ্ধার্থের বাড়িতে। সিদ্ধার্থ বাড়িতে ফিরেই দেখে তার ছোট বোন শ্রুতি তার জন্য অপেক্ষা করছে। মূলত সিদ্ধার্থ এলে একসাথে খাবে বলেই শ্রুতি বসেছিল, কিন্তু সিদ্ধার্থ শ্রুতিকে বলে দেয় তোমাকে আমি কতবার বলেছি আমার জন্য না খেয়ে থাকবে না, তুমি গিয়ে খেয়ে নাও। বলে সিদ্ধার্থ তার রুমে চলে যায়। আর জোসেফের থেকে আনা ওই কৃষ্ণমূর্তি নিয়ে সিদ্ধার্থ তার পিছের কথাগুলো মনে করছিল। সিদ্ধার্থের ওয়াইফ সীতাই মূলত সিদ্ধার্থকে এই মূর্তিটি বানাতে বলেছিল। আর সীতার কথা মতো সিদ্ধার্থ জোসেফের কাছে ওই মূর্তিটির অর্ডার দিতে গিয়েছিল। আর ওই মূর্তির অর্ডার দিয়ে সিদ্ধার্থ সীতাকে নিয়ে শপিং করতে চায়। দুজন মিলে বেশ কিছু ড্রেস চয়েজও করে। এরপর একদিকে সিদ্ধার্থ বিল করতে কাউন্টারে চলে যায়, আর এদিকে সীতা তখনও ড্রেস দেখেই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সিদ্ধার্থ বিল পেমেন্ট করে যখনই সীতার কাছে আসে, সিদ্ধার্থ এসে দেখে সীতা নেই। সিদ্ধার্থ পুরো স্টোরটি ঘুরে দেখে, কোথাও সীতা নেই। এরপর ওই ফ্লোর, এমনকি পুরো শপিং মলে কোথাও খুঁজে সীতাকে পাওয়া যাচ্ছে না। সিদ্ধার্থ সীতার নম্বরে কল করে, কিন্তু শ্রুতি রিসিভ করে জানায় সীতা ফোন বাড়িতে ফেলে গেছে। এরপর সিদ্ধার্থ তার মামাকে কল করে, সেও জানায় সীতা সেখানেও যায়নি। অনেক সময় পার হয়ে গেছে, সীতার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এই জন্য একসময় সিদ্ধার্থ থানায় কমপ্লেন করতে যায়। আর এই সেই পুলিশ অফিসার যে শঙ্করের থেকে ঘুষ নিয়ে শঙ্করকে বাঁচানোর চেষ্টা করেছিল। সিদ্ধার্থের প্রতি তার আগে থেকে একটি রাগ আছে। এই জন্য সিদ্ধার্থ যখনই সে তার মিসিং কমপ্লেনের বিষয়ে বলে, তখনই সে উল্টো সিদ্ধার্থকে ব্লেম দিতে থাকে। ইন্সপেক্টর বলছিল তোমার ওয়াইফ মিসিং হয়ে গেছে নাকি তুমি নাটক সাজাচ্ছ। সিদ্ধার্থ অবশ্য যথাসম্ভব বোঝানোর চেষ্টা করে যে আসলেই তার ওয়াইফ মিসিং। এই জন্য ইন্সপেক্টর একজন কনস্টেবলকে ডেকে বলে দেয় ওনার থেকে কমপ্লেন লিখে নাও। সাথে সিদ্ধার্থকেও বলে কত মানুষকে জেলে পাঠিয়েছ, দেখো এর মধ্যে কেউ তোমার ওয়াইফকে তুলে নিতে পারে। এরপর কমপ্লেন রেজিস্টার করে সিদ্ধার্থ বাড়িতে ফিরে আসে। সীতা এখনও বাড়িতে ফিরেনি। সিদ্ধার্থের মামা ডক্টর কুমারও এসেছে। সিদ্ধার্থ কিছুতেই বুঝতে পারছে না সে এখন কি করবে, সীতাই বা কোথায় গেল। তবে সিদ্ধার্থের তখনই ওই ইন্সপেক্টরের কথা মনে পড়ে। আসার সময় সে বলেছিল কত মানুষকে জেলে পাঠিয়েছ, তার মধ্যে কেউ একজন হয়তোবা তোমার উপর বদলা নিতে তোমার ওয়াইফকে তুলে নিতে পারে। এই জন্য পরবর্তী দিনই সিদ্ধার্থ জেলে গিয়ে শঙ্করের সাথে দেখা করে, কারণ সিদ্ধার্থের ধারণা শঙ্করই হয়তোবা তার উপর প্রতিশোধ নিতে তার লোক দিয়ে সীতাকে অপহরণ করাতে পারে। এই জন্য সিদ্ধার্থ বারবার শঙ্করকে বলছিল তোমার সাথে শত্রুতা থাকলে আমার আছে, আমার ওয়াইফ ইনোসেন্ট, দয়া করে বলে দাও ওকে কোথায় রেখেছ। কিন্তু শঙ্কর কিছুতেই বলতে চাচ্ছে না, কারণ সিদ্ধার্থের জন্য শঙ্করকে জেলে আসতে হচ্ছে, তাকে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হচ্ছে। তাই শঙ্কর এই সুযোগ পেয়ে সিদ্ধার্থকে মারতে চেষ্টা করে। তবে সিদ্ধার্থ অনেক কষ্টে তার থেকে বেঁচে সেখান থেকে চলে যায়। আর এরপর বাড়িতে যেতেই থানা থেকে কল করে জানানো হয় গভর্নমেন্ট হসপিটালে একটি আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছে, গিয়ে দেখো তোমার ওয়াইফ কিনা। সাথে সাথে সিদ্ধার্থ হসপিটালে চলে যায়, কিন্তু ওই বডি চেক করে দেখে এটা সীতার বডি নয়। সিদ্ধার্থের ধারণা ইন্সপেক্টর তাকে মেন্টালি টর্চার করতেই ভুল তথ্য দিয়েছে, তার ওয়াইফকে তারা খুঁজছে না। অবশ্য ইন্সপেক্টর বলে দেয় তোমার ওয়াইফের মতো আরও অনেক মিসিং কমপ্লেন আমাদের হাতে আছে, আমরা শুধু তোমার ওয়াইফের মিসিং কমপ্লেন নিয়ে পড়ে নেই। সিদ্ধার্থ বুঝতে পারে পুলিশের তারা কোনো হেল্প হিসে পাবে না। আর ওই দিনের পর থেকে সীতার আর কোনো খোঁজখবরও পাওয়া যায়নি। সিদ্ধার্থ আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়, ড্রিঙ্কস করতে শুরু করে, জোসেফের সাথে ড্রাগ নেওয়া শুরু করে। আর এই সকল কারণেই মূলত সিদ্ধার্থের আজকের এই অবস্থা। সিদ্ধার্থেরও আর বাঁচার কোনো ইচ্ছাই নেই। একদিন না একদিন সে হয়তোবা সীতাকে খুঁজে পাবে, এই আশা নিয়েই সিদ্ধার্থ এখনও বেঁচে আছে। এর মধ্যে সিদ্ধার্থের মামা ডক্টর কুমার সিদ্ধার্থের সাথে দেখা করে। মূলত শ্রুতির জন্য একটি সম্বন্ধ এসেছে,
কিন্তু সিদ্ধার্থের এমন অবস্থার কারণে শ্রুতি বিয়েতে সম্মতি দিচ্ছে না। কুমারও সিদ্ধার্থকে বোঝানোর চেষ্টা করে যে সিদ্ধার্থের যে অবস্থা, শ্রুতির তো একটা জীবন আছে, এত ভালো সম্বন্ধ হাতছাড়া করা উচিত হবে না। সিদ্ধার্থ বিষয়টা বুঝতে পারছে। সিদ্ধার্থের কথা, আমার জন্য আমি আমার বোনের জীবনটা নষ্ট হতে দিতে পারি না, আপনি তাদের সাথে কথা বলুন। এরপর শ্রুতি কবিতার সাথে দেখা করে। মূলত কবিতার শ্রুতি ফ্রেন্ড। শ্রুতি কবিতাকেও তার বিয়ের বিষয়টি জানায়। কবিতাও বলে এই সব কিছু থেকে বের হয়ে তোর মুভ অন করা উচিত, আর তোর ভাবিকে খোঁজার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আশা করি আমরা একদিন না একদিন তার কোনো খোঁজ নিশ্চয় পাব। কবিতা এখান থেকে থানায় ফিরে রঘুনাথকে জানায় যে দিব্যা মূলত একজন বড় বিজনেসম্যানের মেয়ে ছিল, কিন্তু দিব্যার অনেকের সাথে সম্পর্ক ছিল, ব্রেকআপও হয়েছে। আবার ওর ড্রাগ অ্যাডিক্ট ছিল, বাড়িতে থাকলে খোলামেলা চলাফেরা করতে পারবে না, এর জন্য ও একটি হোস্টেলে উঠেছিল। আর ওর কয়েকজন ড্রাগ ডিলারদের সাথেও কন্ট্যাক্ট রয়েছে। কবিতার ধারণা তাদের মধ্যেই কেউ একজন হয়তোবা তার খুন করতে পারে, আর এই জন্যই কবিতা দিব্যার কল হিস্টোরি বের করতে চাচ্ছে। রঘুনাথও বলে কল হিস্টোরি বের করো। আর এরপর তারা সবাই মিলে দিব্যার সম্পর্কে জানতে দিব্যার হোস্টেলে যায়। তবে হোস্টেলের ওয়ার্ডেন তেমন কোনো তথ্য দিতে না পারলেও হোস্টেলের যে ওয়াচম্যান ছিল তার আচরণ একটু সন্দেহজনক মনে হলে রঘুনাথ তাকে প্রেশার দিলে সে একসময় বলে দেয় যদিও রাত 10টায় হোস্টেলের গেট বন্ধ করে দেয়া হয়, দিব্যা সবসময় অনেক রাতে ফিরত, আর ওয়াচম্যানকে নিয়মিত টাকা দেয় সে দিব্যার জন্য গেটও খুলে দিত। বয়ফ্রেন্ডের বিষয়ে জানতে চাইলে ওয়াচম্যান দীনেশ নামে একটি ছেলের কথা বলে যে দিব্যাকে আমি দীনেশের সাথে অনেকবার দেখেছি, আর এই দীনেশ মূলত ভিমলি রোডে থাকে। তাই ওয়াচম্যানের থেকে তথ্য নিয়েই রঘুরামরা ওই দীনেশকে ধরতে যায়। তবে দীনেশও পুলিশ দেখা মাত্রই পালানোর চেষ্টা করছিল, তবে যতই পালানোর চেষ্টা করুক পুলিশ তাকে ধরেই ফেলে। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে দীনেশ জানায় কয়েক মাস আগেই দিব্যার সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছিল। এরপর থেকে দিব্যার সম্পর্কে তেমন কিছু জানে না। তবে রিসেন্টলি দিব্যাকে একটি ছেলের সাথে সে কয়েকবার দেখেছে, এমনকি খুনের রাতেও 11:30 ওই লোকটা দিব্যার হোস্টেলের সামনে ড্রপ করে দিয়েছে। মানে দীনেশ সিদ্ধার্থের কথা বলছে। দীনেশ এটাও জানায় ওই লোককে আমি আবার দেখলে চিনতে পারবো। এরপর দিব্যার রঘুনাথের সাথে কথা বলে। দিব্যা রঘুকে বলে আমার যতটুকু মনে হয় দীনেশ এই খুনটি করেনি, অন্য কেউ করেছে। অবশ্য তার জন্য একটি বিশেষ কারণও আছে। দিব্যার বডিতে যে সিমেন্ট স্যাম্পল পাওয়া গেছে, মানে কিলারের স্যাম্পল, সেটা হচ্ছে AB নেগেটিভ, আর দীনেশের ব্লাড গ্রুপ হচ্ছে O পজিটিভ। তাই দীনেশের খুন করার সম্ভাবনা একদমই চির। আবার দীনেশ যেমনটা বলেছে যে দিব্যা ইদানিং কোনো এক ছেলের সাথে মেলামেশা করছিল, এমনকি খুনের রাতে দিব্যাকে সে হোস্টেলের সামনে ড্রপও করে দিয়েছে। রঘুনাথ বলে কে সে? দিব্যা বলে কল হিস্ট্রি চেক করলে হয়তোবা পাওয়া যেতে পারে। এই জন্য রঘুনাথ নির্দেশ দেয় যে দিব্যার কল হিস্ট্রিতে থাকা সবার তথ্য জোগাড় করো আর প্রত্যেকের ব্লাড গ্রুপ ম্যাচ করাও। সিন চলে যায় সিদ্ধার্থের বাড়িতে। পাত্রপক্ষ শ্রুতিকে দেখতে এসেছে, কবিতাও সেখানে ছিল। অন্যদিকে এতক্ষণে দিব্যার ফোনের কল হিস্ট্রি বের করা হয়েছে, আর সেখানের একটি নম্বর সিদ্ধার্থের। এই জন্য সিদ্ধার্থকেও থানায় ডাকা হয়। তবে দিব্যার বিষয়ে বললে সিদ্ধার্থ বলে দেয় যে আমি দিব্যা নামে কাউকে চিনিই না। অবশ্য ফটো দেখালে সিদ্ধার্থ বলে যে এর নাম তো জোয়ালা, আমি তো ওকে জোয়ালা নামে চিনি, আর ও আমার শুধু বন্ধু। ওর সাথে আমার 2-3বার দেখা হয়েছে, একসাথে আমরা আড্ডা দিয়েছি, কথা হয়েছে, এর বেশি কিছু না। তখনই রঘুনাথ দিব্যার ফোনে থাকা সিদ্ধার্থ আর দিব্যার একটি সেলফি দেখায় যে সাধারণ বন্ধু হলে এমন সেলফি তোলার কথা নয়, আর তোমার মতো একজন লয়ার ভালো করে জানে কিভাবে ক্রাইম করে নিজেকে বাঁচাতে হবে। এদিকে সিদ্ধার্থ এখন সাসপেন্ডেড, তাই সিদ্ধার্থ কোনো চাপ প্রয়োগ করতে পারছে না। সিদ্ধার্থ বারবার অনুরোধই করছে যে আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি ওর সম্পর্কে বেশি কিছু জানি না। এদিকে দিব্যার এক্স বয়ফ্রেন্ড দীনেশও সিদ্ধার্থকে দেখে আইডেন্টিফাই করে বলে এই ব্যক্তিকেই আমি কয়েকবার দিব্যাকে হোস্টেলের সামনে ড্রপ করতে দেখেছি, আর খুনের রাতেও সেই ড্রপ করে দিয়েছিল। এতে করে রঘুনাথের সন্দেহ আরও বেড়ে যায়। তাই তারা দিব্যার খুনের প্রাইম সাসপেক্ট হিসেবে সিদ্ধার্থকে অ্যারেস্ট করে। আর পরবর্তী দিন সকাল হতেই সিদ্ধার্থকে কোর্টে নেওয়া হয়। সিদ্ধার্থ যেহেতু একজন পাবলিক প্রসিকিউটর, তাই সিদ্ধার্থের কেসটিও সে নিজেই লড়বে। আর সিদ্ধার্থের বিরুদ্ধে রয়েছে চিন্নাবাবু, যে আগে থেকেই সেও সিদ্ধার্থকে হারানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করবে, কারণ সে তো আগেই সিদ্ধার্থের কাছে হেরে আছে। আর সিদ্ধার্থকে খুনি প্রমাণ করতে চিন্নাবাবু প্রথমেই দিব্যার এক্স বয়ফ্রেন্ড দীনেশকে ডাকে। দীনেশও কোর্টকে জানায় খুনের রাতে 11:30 সিদ্ধার্থকে সে দিব্যাকে ড্রপ করতে দেখেছে। তবে সিদ্ধার্থ যখন দীনেশের কাছে জানতে চায় যে তুমি আমাকে ড্রপ করতে দেখেছো, ঠিক আছে, তুমি কি আমাকে খুন করতে দেখেছ? দীনেশও বলে আমি শুধু ড্রপ করতে দেখেছি, খুন করতে দেখিনি। সিদ্ধার্থ কোর্টকে বলে পুলিশের রিপোর্টে বলা হচ্ছে আমি রাত 11:30 দিব্যাকে ওর হোস্টেলের সামনে ড্রপ করে দিয়েছি। এরপর আমি সেখান থেকে আমার অফিসে গিয়ে
রাত 1টা পর্যন্ত সময় কাটিয়েছি। আর অফিস থেকে আমি রাত 1টার পর আমার বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হই, তখন পথে পুলিশ আমাকে আটকে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস দেয়। সেখানে আমি ফাইনও দিয়েছি। আর ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসের চালান বলছে রাত 1টা 10 মিনিটে পুলিশ আমাকে মামলাটি দিয়েছিল। আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী দিব্যার খুন হয়েছে রাত 1টা 15 মিনিটের দিকে। পুলিশ আমাকে যেখানে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের মামলাটি দিয়েছিল ওই জায়গা থেকে দিব্যার মার্ডার স্পট 35 কিলোমিটার দূরে। রাত 1টা 10 যদি পুলিশ আমাকে সেখানে মামলা দিবে, তাহলে মাত্র 5 মিনিটে আমি 35 কিলোমিটার যাত্রা করে দিব্যাকে খুন করে আবার ফিরে আসব, এটা কিভাবে সম্ভব? তবে সিদ্ধার্থকে খুনি প্রমাণ করতে চিন্নাবাবু আরও একটি এভিডেন্স সাবমিট করে। এটা হচ্ছে একটি ডিএনএ রিপোর্ট। মূলত দিব্যার ডেড বডিতে সিদ্ধার্থের একটি চুল পাওয়া গেছে, আর চিন্নাবাবু সেই চুলের জন্যই সিদ্ধার্থকে খুনি দাবি করছে। অবশ্য এই ব্যাপারে সিদ্ধার্থ প্রথমেই দিব্যার ফোনে থাকা তাদের দুজনেরই সেলফিটি দেখায় এবং কোর্টকে বলে, আমার চুল বড় বড়। দিব্যাকে যখন আমি ড্রপ করে দিই, তখন দিব্যা আমার সাথে একটি সেলফি তুলতে চেয়েছিল। আর ওই সেলফি তোলার সময় দিব্যা আমার শরীরের সংস্পর্শে এসেছে। তখন আমার মাথার একটি চুল দিব্যার শরীরে পড়তেই পারে। একটা চুলে তো আর প্রমাণ করে না আমি দিব্যাকে খুন করেছি। তবে এরপর চিন্নাবাবু দিব্যার বডিতে পাওয়া সিমেনের ডিএনএ রিপোর্ট সাবমিট করে এবং কোর্টকে বলে, এই ডিএনএ রিপোর্ট অনুযায়ী কিলারের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ আর সিদ্ধার্থের ব্লাড গ্রুপও এবি নেগেটিভ। তবে এই বিষয়ে সিদ্ধার্থ বলে তারা সিমেনের ডিএনএ স্যাম্পল পরীক্ষা করেছে, আমার ডিএনএ স্যাম্পল তো পরীক্ষা করেনি, শুধুমাত্র আমার ব্লাড গ্রুপ পরীক্ষা করেছে। আর পুরো শহরে এবি নেগেটিভ অনেক লোক আছে, এমনকি ডিফেন্স লয়ার চিন্নাবাবুর ব্লাড গ্রুপও এবি নেগেটিভ। তাহলে কি সেও খুন করেছে? তবে এই বিষয়ে এসিপি রঘুরাম অবজেকশন জানালে সিদ্ধার্থ রঘুরামকে উইটনেস বক্সে ডাকে এবং রঘুরামের কাছে জানতে চায়, আমার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ তা ঠিক আছে, কিন্তু কোন বেসিসে আপনি আমাকেই খুনি হিসেবে নির্ধারণ করলেন? রঘুরাম তখন কোর্টকে বলে, দিব্যার কল হিস্টোরিতে সিদ্ধার্থের নম্বর থাকায় তারা সিদ্ধার্থকে সন্দেহ করেছে। তবে সিদ্ধার্থ জানতে চায়, কল হিস্টোরিতে তো অনেক নম্বরই ছিল, আপনারা কজনের ব্লাড গ্রুপ টেস্ট করেছেন, কজনেরটা ম্যাচ করেছেন করেননি? অবশ্য রঘুরামও স্বীকার করে তারা আর কারো ব্লাড গ্রুপ টেস্ট করেনি, কারণ সেটা তারা প্রয়োজন মনে করেনি। আর এই পয়েন্টটাই সিদ্ধার্থ কাজে লাগায়। সিদ্ধার্থ কোর্টকে বলে তারা আর কাউকে সাসপেক্ট বলে মনেই করেনি, তারা আমাকে সাসপেক্ট হিসেবে মেনে নিয়েছে, এই জন্যই তারা কারো টেস্টও করেনি। আর এই সব কিছু করা হয়েছে আমাকে ফাঁসানোর জন্য। আর পুলিশ এভিডেন্স হিসেবে কোর্টে যা কিছু সাবমিট করেছে সব কিছু এখন ভিত্তিহীন প্রমাণ হচ্ছে। এর কোনো কিছুই প্রমাণ করে না যে সিদ্ধার্থই দিব্যার খুনটি করেছে। এই জন্য কোর্ট এটাকে পুলিশের গাফিলতি হিসেবে নিয়ে সিদ্ধার্থের কেসটি ডিসমিস করে দেয়। আর কোর্ট থেকে বের হয়েই সিদ্ধার্থ চিন্নাবাবুর সাথে দেখা করে, কারণ সিদ্ধার্থের ধারণা চিন্নাবাবু হয়তোবা তার উপর বদলা নিতে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। অবশ্য চিন্নাবাবু সিদ্ধার্থকে বলে, আমিও ভালো করে জানি তুমি ইন্স্যুরেন্সের টাকার জন্যই তোমার ওয়াইফকে নিজেই নিখোঁজ করেছ। আর এটা শোনা মাত্রই সিদ্ধার্থ উত্তেজিত হয়ে যায়। এরপরও তুমি যদি আমার পিছু লাগার চেষ্টা করো, তোমাকে এবং তোমার পরিবারকে আমি শেষ করে ফেলব। এদিকে রঘুরামের জন্য আজ কোর্টে ডিপার্টমেন্টের নাম বদনাম হয়েছে, মিডিয়ায়ও এটা নিয়ে হাসি তামাশা হচ্ছে। এই জন্য ডিজিপি রঘুরাম এবং কবিতাকে ডেকে রঘুরামকে এই কেস থেকে সরে যেতে বলে, আর কবিতাকে এই কেসের তদন্তভার দিয়ে দেয়। সিন চলে যায় রাতে। আজকের ঘটনায় দুইজন ক্ষতিগ্রস্ত হয়েছে, এক হচ্ছে চিন্নাবাবু আর হচ্ছে রঘুনাথ। দুজনের নাম বদনাম হয়েছে, মানে সিদ্ধার্থের কাছে দুজনই হেরেছে। এই জন্য তারাও এখন প্ল্যান করছে কিভাবে তারা সিদ্ধার্থের উপর বদলা নিবে। আর এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি, রঘুরামের তার অ্যাসিস্ট্যান্টের সাথে পরকীয়া সম্পর্ক রয়েছে, আর এর জন্যই সে তার ওয়াইফকে একটু অ্যাভয়েড করে চলে। এখান থেকে সিন চলে যায় চিন্নাবাবুর বাড়িতে। এক ব্যক্তি কার থেকে নেমে পায়ে সুকভার লাগিয়ে দেয়াল টপকে দরজায় বেল দেয়, আর বেলের শব্দ পেয়ে চিন্নাবাবুর ওয়াইফ দরজা খুলেই সামনের ব্যক্তিকে দেখে বলে ওঠে, তুমি। তবে এটা বলা মাত্রই ওই ব্যক্তিটি মাথায় রড দিয়ে আঘাত করে। আর পরবর্তী তিনি শহর থেকে দূরে একটি খোলা মাঠে পড়ে থাকা ট্রাক্টরের মধ্যে চিন্নাবাবুর ওয়াইফের ডেড বডি পাওয়া যায়। খবর পেয়ে কবিতাও এসেছে। কবিতা লক্ষ্য করে দিব্যার হাতে যেমন সি লেখা ছিল, এবার চিন্নাবাবুর ওয়াইফ সৈতার হাতে পি লিখে রেখেছে। বডির পাশেই একটি মৃত পোকা পাওয়া যায়। তবে ঘরের মধ্যে কিছু একটা দেখেই কবিতা দ্রুত সিদ্ধার্থের বাড়িতে চলে যায়। সিদ্ধার্থ তখনও ঘুমাচ্ছিল। কবিতা সিদ্ধার্থকে জাগিয়ে সিদ্ধার্থকে তার ওয়ালেটটি দেখায়, যেটা কবিতা মাত্র ক্রাইম সিন থেকে উদ্ধার করেছে। আর এর জন্য কবিতা এখন মনে করছে সিদ্ধার্থ ওই খুনগুলো করেছে। তবে কোনো স্ট্রং এভিডেন্স না পাওয়া পর্যন্ত কবিতা সিদ্ধার্থকে অ্যারেস্ট করবে না। এজন্য কবিতা চলে যায়। আর এখান থেকে ফিরে চিন্নাবাবুর সাথেও দেখা করে, কারণ চিন্নাবাবুর অ্যাসিস্ট্যান্টের সাথে তার সম্পর্ক আছে।
আর ওয়াইফের সাথেও ঝামেলা চলছিল। এমন তো হতে পারে সিদ্ধার্থকে ফাঁসাতেই চিন্নাবাবু নিজেই তার ওয়াইফকে খুন করেছে। অবশ্য তার সম্ভাবনা রয়েছে। আর কবিতা যে এটাই সন্দেহ করছে চিন্নাবাবু স্পষ্ট বুঝতে পেরেছে। আবার কবিতাকে কেস দেয় রঘুও এখন সহ্য করতে পারছে না। অন্যদিকে সিদ্ধার্থ তার মামা কুমারের সাথে দেখা করে। কুমার মূলত ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে কাজ করে। সিদ্ধার্থ কুমারকে সবকিছু খুলে বলে যে কবিতাও এখন তাকেই সন্দেহ করছে, আর তার নিজেকে এখন নির্দোষ প্রমাণ করতে হলে যে কোনো মূল্যে কিলারকে ধরতে হবে। এর জন্য সিদ্ধার্থ তার মামাকেও সাহায্য করতে অনুরোধ করে। এরপর একদিকে কবিতা তার মতো করে তদন্ত শুরু করে, আর অন্যদিকে সিদ্ধার্থ কুমারও ফরেন্সিক রিপোর্টগুলো দিয়ে সিদ্ধার্থকে যথাসম্ভব সাহায্য করছে। তবে দিব্যের ফরেন্সিক রিপোর্ট দেখে সিদ্ধার্থের সন্দেহ হয়, কারণ এখানে ফরেন্সিক রিপোর্ট বলছে দিব্যার বডিতে 3টি ব্লাড গ্রুপ পাওয়া গেছে। একটি বি যেটা দিব্যার, একটি এবি পজিটিভ আর একটা এবি নেগেটিভ। এই এবি পজিটিভ আর নেগেটিভ নিয়েই কনফিউশনটা তৈরি হয়েছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী সিমেন্ট টেস্টে কিলারের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ এসেছিল। তাহলে এবি পজিটিভটাকে অবশ্য এই বিষয়টা ক্লিয়ার করতে সিদ্ধার্থ আরেকজন ডক্টরের সাথেও কথা বলে এবং তার কাছে জানতে চায় আমাদের যে অরিজিনাল ব্লাড গ্রুপ থাকে সিমেন্ট টেস্টে ব্লাড গ্রুপ চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা থাকে। ডক্টর জানায় এমনটা খুবই রেয়ার, তবে সম্ভাবনা আছে। এক্ষেত্রে আর এই ফ্যাক্টরের কারণে ব্লাড গ্রুপের অসামঞ্জস্য দেখা যায়। ধরা যাক কারোর ব্লাড গ্রুপ এবি পজিটিভ, তবে সিমেন্ট টেস্টে তার ব্লাড গ্রুপ পজিটিভের জায়গায় নেগেটিভও আসতে পারে। আর এটা জানার পরই সিদ্ধার্থ কুমারের সাহায্য নিয়ে ডিজিপির সাথে দেখা করে এবং ডিজিপিকেও তার নিজস্ব তদন্তের কথা বলে। সিদ্ধার্থ তাকে জানায় দিব্যার খুনের রহস্য জানতে সিদ্ধার্থ ক্রাইম সিনে গিয়েছিল। ঠিক যেখানে দিব্যার বডিটি পড়েছিল সিদ্ধার্থ সেখানে কর্দমাক্ত ধান দেখতে পেয়েছিল। আর ওই ধানের উৎস খুঁজতে খুঁজতে উপরে উঠতেই একটি পাথরের সাথে সি লেখা দেখতে পায়, সাথে একটি কাগজও পায়। এরপর চিন্নাবাবুর ওয়াইফের বডি মানে সৈয়তার বডি যেখানে পাওয়া গিয়েছিল সেখানে গিয়ে তল্লাশি করে ওই ট্রাক্টরের উপর কিছু রঙিন সুতা দেখতে পায়, আর ট্রাক্টরের নিচে একটি পি লেখা দেখতে পায়, সাথে একটি টেক্সটাইল মিলের সুতাও রয়েছে। সিদ্ধার্থ ডিজিপিকে সিমেনের ব্লাড গ্রুপের বিষয়টাও বলে যে আমরা ধারণা করেছিলাম কিলারের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, কিন্তু কিলারের ব্লাড গ্রুপ হচ্ছে এবি পজিটিভ। আবার চিন্নাবাবুর ওয়াইফ সৈয়তার বডির কাছে একটি মৃত পোকা পাওয়া গেছে। এটা একটা বিষাক্ত পোকা, মানুষের পেটে গেলে নাড়িভুড়ি কেটে ফেলে। তাই কিলার এই পোকা দিয়ে সৈয়তাকে টর্চার করে খুন করেছে। দিব্যার বডিতে পাওয়া গিয়েছিল বোল্ট, আর সৈয়তার বডিতে এই পোকা। এতে করে বোঝা যাচ্ছে এই কিলার টর্চার উপভোগ করে মজা পায়, আর সে ইচ্ছা করেই প্রতিটি ডেড বডির কাছে ক্লু রেখে যাচ্ছে। এটা মূলত সে আমাদেরকে চ্যালেঞ্জ করছে। দিব্যার বডির কাছে ধান পাওয়া গিয়েছিল, আর সৈয়তার ডেড বডি পাওয়া গেছে ধান খেতে। এখন সৈয়তার বডির পাশে পোকা পাওয়া গেছে, সেই পোকা শুধুমাত্র পাদেরুতে পাওয়া যায়। তার মানে নেক্সট মার্ডার পাদেরুতে হবে। আবার প্রথম খুনের 10 দিন পর দ্বিতীয় খুনটি হয়েছে, এমনকি সৈয়তার খুনেরও 10 দিন পার হয়ে গেছে। তার মানে কিলার এতক্ষণে হয়তোবা আরেকটি খুন করে ফেলেছে। আর সিদ্ধার্থ এই কেসে পুলিশকে হেল্প করতে চাচ্ছিল। ডিজিপিও তাই কবিতাকেও বলে দেয় যে ওকে সাথে নিয়ে তদন্ত করো। এরপর সিদ্ধার্থের কবিতা বেরিয়ে যায়। সৈয়তার বডির কাছে সিদ্ধার্থ রঙিন সুতা দেখতে পেয়েছিল, আর নিচে টেক্সটাইলের। এজন্য সিদ্ধার্থের ধারণা নেক্সট মার্ডারটা রঙিন সুতা বানানো কোনো মিলেই হবে। আর পাদেরও তো এমন মিল মাত্র একটাই আছে। তাই সিদ্ধার্থরা দ্রুত সেই মিলে যায়, আর সেখানে গিয়েই কয়েকটি স্থানে কয়েকটি কাগজের ছেঁড়া অংশ পায়। সিদ্ধার্থ ওগুলো কালেক্ট করতে থাকে, আর এর মধ্যেই সিদ্ধার্থের অর্ধেক পড়া ড্রাইভিং লাইসেন্সটিও পাওয়া যায়। মানে এই খুনের পরও যাতে সিদ্ধার্থকে সন্দেহ করা হতো সেই ব্যবস্থা করে রাখা হয়েছিল। এরপর খুঁজতে খুঁজতে সেখানে থাকা একটি ফ্রিজের মধ্যে একটি মেয়ের ডেড বডি পাওয়া যায়। এই মেয়েটির কপালে আই লিখে রেখেছে, আর সাথে একটি পোস্টারের ছেঁড়া অংশ। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে এই মেয়েটিকে জীবন্ত ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছিল, আর টেম্পারেচার বাড়িয়ে দেয় অতিরিক্ত ঠান্ডায় মেয়েটির রক্তক্ষরণে মেয়েটি মারা গেছে। তবে এ পর্যন্ত 3টি ওয়ার্ড পাওয়া গেল, IPC। সিদ্ধার্থের ধারণা এটা ইন্ডিয়ান পেনাল কোড হবে। আবার পোস্টারের ছেঁড়া অংশগুলো একত্র করলে দেখা যায় এটা গডফাদার মুভির একটি পোস্টার। এই মুভিতে মেয়ের রেপ কেসের ন্যায় বিচার না পেয়ে একজন পুলিশ অফিসার গডফাদারের কাছে সাহায্য চেয়েছিল, আর খুনি যে ছিল সে খুনের দ্বারা এটাই বোঝাতে চেয়েছিল যে সমাজে ন্যায় বিচার নেই। এদিকে রঘু যেহেতু এই কেসের বাইরে, তারপর তার লোক দিয়ে সার্বক্ষণিক কবিতাদের ফলো করাচ্ছে। কবিতারও দিনের পর দিন তদন্ত করে যাচ্ছে। এর মধ্যে সিদ্ধার্থ কবিতাকে ডেকে ওই ফ্রিজের ভিতরে থাকা কিছু অক্ষর দেখায়, যেখানে কিলার
RNBR লিখে রেখেছে, নিচে 3415, তার মানে নেক্সট মার্ডারের প্লেস এবং তারিখ লিখে রেখেছে। এই লেখা মতে পরবর্তী খুনের ডেট হচ্ছে মার্চের 3 তারিখ, যেটা গতকাল চলে গেছে, তার মানে খুন হয়ে গেছে। আর RNBR এর বিষয়ে সিদ্ধার্থ বলে রানী বার্নার নামে এক শ্মশান আছে। এই জন্য সিদ্ধার্থ তার কবিতা দ্রুত সেখানে চলে যায়। আর খুঁজতে খুঁজতে এখানের পুরনো অকেজো একটি বার্নারের রুমে গিয়ে মানুষ পোড়ানো ছাই দেখতে পায়। দেখেই তারা বুঝতে পারে এখানে পোড়ানো হয়েছে। আর আশেপাশে তল্লাশি করলে সেখানে ইলেকট্রিক বোর্ডের পিছে এক নারীর ফটো পাওয়া যায়। ফটোর পিছে লিখে রাখা হয়েছে CTA/T, তার মানে কিলার এটা দ্বারা কিছু একটা বোঝাতে চাইছে। সিদ্ধার্থরা অফিসে গিয়েই এই CTA/T ক্র্যাক করার চেষ্টা করে। তারা প্রথমে আলফাবেটের নাম্বার অনুযায়ীগুলোকে সাজায়, যেখানে দেখা যাচ্ছে CTA মানে 361 আর T মানে হতে পারে 20, আর এটা পুরো ক্যালকুলেশন করার পর দাঁড়ায় 361/10। আর আগে পাওয়া গিয়েছিল IPC, পুরোটা একসাথে করলে IPC 361/10। সিদ্ধার্থ বলে এটা তো একটা কেস নম্বর। সিদ্ধার্থ দ্রুত তার কেস ফাইলগুলো চেক করে আর এই নম্বরটির ফাইলটিও পেয়ে যায়। আর এই ফাইল দেখে সিদ্ধার্থ কবিতাকেও বলে 2010 সালে আমি অজয় নামে এক ছেলেকে চাইল্ড মোলেস্টেশনের দায়ে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছিলাম, আর আমি ওই কেস লড়ে তাকে জেলে পাঠিয়েছিলাম। আর এখান থেকে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এক ছেলে ওয়াশরুমের মধ্যে মেয়েদের আন্ডার গার্মেন্টস ঝুলিয়ে রেখেছে, এমনকি মেয়েদের অশ্লীল ফটো দেখে মাস্টারবেশন করছে। এই ছেলেটির নামই অজয়। অন্যদিকে অজয়ের ফ্ল্যাটের সামনে সিরি নামে একটি মেয়ে খেলা করছিল। আর এর কিছু সময় পরে দেখা যায় সিরির মা সিরিকে খুঁজে পাচ্ছে না। সিদ্ধার্থ সেখানেই ছিল। সিরির মাকে বিচলিত দেখে সিদ্ধার্থ সিরিকে খুঁজতে গিয়ে অজয়ের ফ্ল্যাটের সামনে খেলনা গাড়ি দেখতে পেয়ে সিদ্ধার্থের বেশ সন্দেহ হয়। আর এরপর সিদ্ধার্থ অজয়ের ফ্ল্যাটে ঢুকে সিরিকে উদ্ধার করে, সাথে অজয়কেও মারতে মারতে বাইরে নিয়ে আসে এবং অ্যাপার্টমেন্টের সবার সামনে অজয়ের মুখোশ উন্মোচন করে অজয়কে পুলিশের হাতে তুলে দেয়। সিদ্ধার্থ বলে যে মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে সে সিরির মা সিরিংসা ছিল, ওই অজয় সবাইকে মেরেছে। কিন্তু কবিতার কথা, তাহলে দিব্যা আর সৈতাকে কেন মারবে? ওই ঘটনার সাথে তো তাদের কোনো কানেকশনই ছিল না। সিদ্ধার্থ বলে ওই দুটো খুন করেছে আমাকে ফাঁসাতে, আমার ক্ষতি করতে। আর তখনই সিদ্ধার্থের সীতার কথা মনে পড়ে। তাহলে অজয় সিদ্ধার্থের উপর বদলা নিতেই সীতাকে অপহরণ করেছিল, তাহলে কি অন্যদের মতো সীতাকেও খুন করে ফেলেছে? সিদ্ধার্থ সাথে সাথে কবিতাকে নিয়ে অজয়ের খোঁজ করতে অজয়দের গ্রামের বাড়িতে যায়। তবে সেখানে গিয়ে তারা পুরো শকড হয়ে যায়। অজয়ের বাবা মা জানায় ওই ঘটনার পর জেল থেকে বের হয়ে অপমান সহ্য করতে না পেরে অজয় আত্মহত্যা করেছিল। এদিকে রঘু যেহেতু তার লোক লাগিয়ে রেখেছিল, তাই রঘু এই বিষয়টি মিডিয়াতে লিক করে দেয় যে কবিতারা একজন মৃত ব্যক্তিকে কিলার মনে করে তদন্ত করছে। আর এটা প্রকাশ হওয়া মাত্রই ডিজিপি সিদ্ধার্থ তার কবিতাকে এই কেস থেকে সরিয়ে দেয়। কিন্তু সিদ্ধার্থ এখানে থেমে থাকেনি। সিদ্ধার্থের কথা, সে তার উপর প্রতিশোধ নেওয়ার কথা। সে তো লজ্জা ধারণ করার লোক না, এখানে কিছু একটা গরমিল নিশ্চয় হয়েছে। এই জন্য সিদ্ধার্থ একজন হ্যাকারকে দিয়ে অজয়ের সোশ্যাল মিডিয়া হ্যাক করে জানতে পারে জেল থেকে বের হওয়ার পর অজয় 2 বছর কোচিতে ওবায়দ নামে একটি ছেলের সাথে ছিল। এই জন্য সিদ্ধার্থ কোচিতে ওবায়দের খোঁজ করতে চায়। তবে সেখানে গিয়ে জানতে পারে এই ওবায়দ 2 বছর যাবৎ নিখোঁজ। তবে পুলিশের থেকে তথ্য নিয়ে পুলিশের সাহায্য নিয়ে ওবায়দের বাড়িতে গিয়ে দেখে ওবায়দের ল্যাপটপ এবং কিছু ডকুমেন্টস পায়। আর সেগুলো পর্যবেক্ষণ করেই সিদ্ধার্থ বুঝতে পারে অজয় বদলা নিতেই প্রথম প্ল্যান হিসেবে একটি ব্লাড ডোনার গ্রুপ খুলেছিল। মূলত তার উদ্দেশ্য ছিল অজয়ের যে ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপের সেম হাইটের একজনকে খোঁজা। আর এইভাবে খুঁজতে খুঁজতে অজয় ওবায়দকে পেয়ে যায়, কারণ ওবায়দের ব্লাড গ্রুপ ছিল AB পজিটিভ। এরপর অজয় ওবায়দের সাথে বন্ধুত্ব করে, ঘনিষ্ঠ হয়। আর ওবায়দের নামে এয়ার ট্রাভেল টিকিট বলছে ওবায়দ কোচি থেকে এখানে এসেছিল। এরপর থেকেই 2 বছর যাবৎ মিসিং। এর দ্বারা সিদ্ধার্থ ধারণা করে অজয় ওবায়দকে কোচি থেকে এখানে এনে ওবায়দের মাথায় বোতল দিয়ে আঘাত করে ওবায়দকে বেহুশ করেছিল। আর এরপর ওবায়দকে আগুনে জ্বালিয়ে মেরেছিল। আর ওই বোতল দিয়ে ওবায়দের মাথায় আঘাত করায় ওই বোতলে ব্লাড লেগে গিয়েছে, যেটা টেস্টে AB পজিটিভ এসেছে। সাথে অজয়ের নিজ হাতে লেখা একটি সুসাইড নোটও ছিল। আর এইসব থাকার কারণেই সবাই ধরে নিয়েছিল অজয় মারা গেছে। আসলেও মরেনি, ও এখনও জীবিত, ওই বদলা নিচ্ছে। এখান থেকে সিং চলে যায় সিদ্ধার্থের বাড়িতে। শ্রুতির কাছে একটি ফোন আসে। শ্রুতিও সাথে সাথে কুরিয়ার রিসিভ করতে বাইরে চলে আসে, কিন্তু গাড়ির কাছে কেউই নেই। শ্রুতিও এদিক ওদিক দেখছিল। তখনই কেউ একজনকে দেখে
শ্রুতি মুচকি হাসতেই লোকটা শ্রুতির মাথায় আঘাত করে। সাথে সাথে শ্রুতিকে হসপিটালে নেওয়া হয়। আর এরপর কবিতা সিদ্ধার্থকে জানায় শ্রুতি তার জবানবন্দিতে বলেছে, তুমি তার উপর হামলা করেছ, তোমার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়ে গেছে, এখন আমার কিছু করার নেই। তবে এটা শোনা মাত্রই সিদ্ধার্থ সেখান থেকে সোজা শ্রুতির উপর যেখানে আঘাত করা হয়েছিল ওই জায়গায় চলে যায়। আর সেখানে খুঁজতে খুঁজতে গাছে ঝুলে থাকা একটি ডলের পিছে সিদ্ধার্থ একটি সাদা কাগজের টুকরো পায়। সিদ্ধার্থের সাথে সাথে মনে পড়ে এমন একটি সাদা কাগজের টুকরো সে দিব্যার মার্ডার লোকেশনও পেয়েছিল। তাই সিদ্ধার্থ সাথে সাথে অফিসে গিয়ে ওই কাগজটা বের করে বোঝার চেষ্টা করছিল এটা কিসের কাগজ হতে পারে আর খুনের সাথে এটার কানেকশনই বাকি। তবে এরপরই সিদ্ধার্থের মনে পড়ে এই কাগজ দিয়েই তো তারা ড্রাগস নেয়, আর এই কাগজ তাকে জোসেফ দিয়েছিল। সাথে সাথে সিদ্ধার্থ জোসেফের খোঁজে যায় আর সেখানে গিয়ে দেখে জোসেফের ঘরের মধ্যে অ্যাডভোকেট স্যুট, বিভিন্ন ধরনের মুখোশ, টেবিলের উপর শু কভার, আর পাশেই বোর্ডে ওই সব খুনের নীল নকশা। সাথে টেবিলের উপর একটি বক্সে সেম একটি জীবিত পোকা যেটা সৈয়দার বডির পাশে পাওয়া গিয়েছিল, সাথে এক শিশি ব্লাড স্যাম্পল। আর ঠিক এরপরই হুবহু সিদ্ধার্থের মতো দেখতে আর এক সিদ্ধার্থ এসে হাজির। আর আমাদেরকে ওখানে দেখানো হয় ওই মেয়েগুলোকে এই খুন করেছে। আর এই জন্যই মূলত খুনের আগে ভিকটিমরা সিদ্ধার্থকে দেখেই মুচকে হেসেছিল। এখন কথা হচ্ছে দুটা সিদ্ধার্থ কোত্থেকে এলো? দাঁড়ান, কনফিউজড হবেন না, এটা সিদ্ধার্থ নয়, সিদ্ধার্থের মুখোশ পরা জোসেফ। কিন্তু প্রশ্ন হচ্ছে জোসেফ কেন এসব করবে? জোসেফ কিসের বদলা নেবে? তাহলে চলুন আরেকটা ঝটকা খেয়ে আসি। আমরা যাকে এতদিন জোসেফ বলে জেনে এসেছি সে জোসেফ নয়, সেই মূলত অজয়। কি ঝটকা খেলেন তো এবার? বিশ্বাস হচ্ছে না তাই না? কারণ চেহারা তো আলাদা, মিলছে না তো। আসলে 2 বছর আগে জেল থেকে বের হয়ে আসার পর অজয় যখন সমাজে মুখ দেখাতে পারছিল না, আবার প্রতিশোধের নেশায় জ্বলছিল, তখন অজয় প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের চেহারা পরিবর্তন করে ফেলেছিল। আর এরপরে সে প্ল্যান করে প্রথমে সীতাকে অপহরণ করে, এরপর সিদ্ধার্থকে ড্রাগ অ্যাডিক্ট বানিয়ে দিব্যার সাথে ঘনিষ্ঠ করে দিব্যাকে খুন করে। আর এই সব কিছু ছিল তার বদলা নেওয়ার জন্য। অজয় সব বলতে বলতেই সিদ্ধার্থকে মারতে চেষ্টা করে। সিদ্ধার্থ বাঁচার জন্য চেষ্টা করছে। শুরু হয় দুজনের তুমুল ফাইট, আর তারা ফাইট করতে করতে পাশের রুমে চলে যায়। আর এখানেই দেখা যায় খাঁচা ভর্তি কুকুরের মাঝে একটি খাঁচার মধ্যে সীতাকে আটকে রেখেছে। সিদ্ধার্থ প্রথমে অজয়ের সাথে, এরপর কুকুরের সাথে ফাইট করে একসময় অজয়ের টেবিলে পাওয়া ওই পোকাটা অজয়ের মুখেই দিয়ে দেয়। আর সাথে সাথে সেটা অজয়ের পেটে গিয়ে অজয়ের নাড়ি ভুঁড়ে কেটে দেয়, অজয় মারা যায়। সিদ্ধার্থ সীতাকে উদ্ধার করে নিয়ে আসে। আর এদিকে চিন্নাবাবু এবং এসিপি রঘুকেও একটি মানি লন্ডারিং কেসে অ্যারেস্ট করা হয়। আর এর মধ্য দিয়েই মুভিটি শেষ হয়। সত্যি করে বলবেন, আপনি কি আদৌ গিস করতে পেরেছিলেন যে সামনে এমন কিছু হতে চলেছে বা এমন কিছু দেখবেন? যদি করে থাকেন বা নাও করে থাকেন কমেন্টে জানাবেন। তবে হ্যাঁ, চিট করতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।